মোবাইল সিম কেনার সীমা 15 থেকে 10-এ নামালো সরকার। অক্টোবরে বন্ধ হচ্ছে 67 লাখ। নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকের। সেবা কেন্দ্রের সহায়তা নেয়ার আহ্বান। 2024-25 অর্থ বছরে এডিপি বাস্তবায়নের হার মাত্র 68%। এক যুগের মধ্যে সর্বনিম্ন। খরচ করা যায়নি 72,000 কোটি টাকা। সবচেয়ে পিছিয়ে স্বাস্থ্যসেবা বিভাগ। কন্টেনার হ্যান্ডলিং পণ্য ওঠানামার রেকর্ড মোংলা বন্দরের। লক্ষ্যমাত্রার চেয়েও 22 কোটি টাকা বেশি রাজস্ব আদায়। আয়ের তুলনায় ব্যয়ও দক্ষতা দেখালো কর্তৃপক্ষ। মাছ ধরায় 3 মাসের নিষেধাজ্ঞায় অনটনে বাগেরহাটের জেলেরা। সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষোভ। তালিকা চূড়ান্ত করা হচ্ছে বলছে মৎস্য বিভাগ। এবং যুক্তরাষ্ট্র ইউরোপ বাণিজ্য যুদ্ধ। 93 বিলিয়ন ইউরোর মার্কিন পণ্যের শুল্ক আরোপের পরিকল্পনা ইউএর। ফ্রান্স ও জার্মানির বৈঠকে বাণিজ্য ইস্যুতে ঐক্যের বার্তা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। সিম কেনার সংখ্যা 15 থেকে 10টিতে নামালো সরকার। এতে একজন গ্রাহকের নামে 10-এর বেশি নিবন্ধিত সিম থাকলে তা বন্ধ করা হবে। বিটিআরসি নির্দেশে এরই মধ্যে 15টির সিম আছে এমন গ্রাহককে খুদে বার্তা পাঠাচ্ছে মোবাইল অপারেটররা। যেখানে গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় 10টি সিম রেখে বাকিগুলো বন্ধ করার অনুরোধ জানানো হচ্ছে। নতুন সিদ্ধান্তে অক্টোবরের মধ্যে বন্ধ হবে 67 লাখ মোবাইল সিম। শুভ খানের রিপোর্ট। এতদিন জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট দিয়ে সর্বোচ্চ 15টি মোবাইল সিম কেনার সুযোগ পেতেন একজন গ্রাহক। তবে সেই সুযোগ এবার কাটছাঁট করল সরকার। বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় 50 লাখ সিম বিক্রি করে 4 মোবাইল অপারেটর। যা পর্যালোচনা করে বিটিআরসি বলছে একদিনে একই গ্রাহক 2-এর অধিক সিম নিবন্ধন করেছেন, যা অস্বাভাবিক। আবার 15টি সিম আছে এমন গ্রাহক একসঙ্গে 5 থেকে 6টির বেশি সচল রাখেন না। সব মিলিয়ে একজন গ্রাহকের বিপরীতে সিম সংখ্যা 15 থেকে 10টিতে নামানোর নির্দেশ দিয়েছে বিটিআরসি। এটা দ্রুতই বাস্তবায়ন হয়ে যাবে। বর্তমানে প্রায় 6,76 লাখ ব্যবহারকারীর হাতে সিম আছে 18 কোটি 62 লাখের মতো। নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের মধ্যে। সিমের কারণে অপরাধ বেড়ে যাচ্ছে। প্রতারণা করবে, সে 10টা হোক 15টা হোক সব দিক দিয়ে করতে পারবে। একটা ফ্যামিলিতে 10টা সিম যথেষ্ট, 10টা নাম্বার ব্যবহার করবে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে 26 লাখ গ্রাহকের 67 লাখ সিম বন্ধ হবে। *16001# ডায়াল করে নিবন্ধিত সিম সংখ্যা জানা যাবে। থাকছে গ্রাহক সেবা কেন্দ্রের সহযোগিতাও। 30 অক্টোবর পর্যন্ত পছন্দমতো সিম বন্ধ করার সুযোগ পাবেন গ্রাহকরা। কোনো সিম আপনি ডিসকন্টিনিউ করতে চান, আপনি সেই অপারেটরের আপনি যদি সেবা সেন্টারে যান, আপনি কিন্তু তখন সেটা ডিসকানেক্ট করতে পারবেন। আইওটির সাথে যে সিমগুলো যাবে সেগুলো ডেফিনেটলি এই ক্যাপের মধ্যে আসাটা ঠিক হবে না। এই সুযোগ না নিলে 30 অক্টোবরের পর গ্রাহকের 10-এর বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে মোবাইল অপারেটররাই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন টেলিকম খাত বিশ্লেষক রাশেদ মেহেদি। এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একটু শুরুতেই জানতে চাই, সেটা হচ্ছে সরকারের যে সিদ্ধান্ত 15 থেকে 10-এ নিয়ে আসা, সেটা আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, এই যে একটা সিদ্ধান্ত, অর্থাৎ একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কতগুলো সিম কার্ড একজন গ্রাহক ব্যবহার করতে পারবেন, সেটা নিয়ে এর আগে কয়েকবার সিদ্ধান্ত বদল হয়েছে। আপনার প্রথমে 15টা, একসময় তো কে কয়টা করবে নির্ধারিত ছিল না। এটা যখন আপনার 2016 সালের পরে বায়োমেট্রিক সিম কার্ড নিবন্ধন হলো, তখন এটাকে আপনারা কম করে প্রথমে 15 করা হলো, পরে আবার সংখ্যাটাকে 9 নামিয়ে আনা হলো। এরপরে এতদিন মধ্যে 9ই ছিল, সেখান থেকে পরে আবার এক ধাপ বাড়িয়ে 10 করা হলো। এখন আবার পরবর্তীতে আবার 15 করা হয়েছিল, সেখান থেকে কমিয়ে আবার 10 করা হলো। মানে 4-5 বার কিন্তু সিদ্ধান্তটা বদল হলো। আমার প্রথম কথা হচ্ছে, পলিসিটা কনসিস্টেন্ট হতে হবে। অর্থাৎ আপনি যে পলিসি নিচ্ছেন সেটা প্রত্যেক 6 মাস পর, 1 বছর পরে চেঞ্জ করতে হবে কেন? সেই জায়গাটাকে আপনাকে নির্ধারণ করেই পলিসি নির্ধারণ করতে হবে যে আসলে একজন গ্রাহক তার কয়টা সিম আসলে এক নামে নিবন্ধন করা প্রয়োজন। আইডিয়াল যদি বলি, একজন গ্রাহকের তো একটা বেশি সিম দরকার নেই নিবন্ধন করার। অনেক সময় যেটা হয়, বাংলাদেশের বাস্তবতায় যেটা হয়, যে ফ্যামিলিতে ধরেন 7-8 জন মেম্বার আছে বা 5-6 জন মেম্বার আছে,
এই মেম্বাররা অনেকেই আসলে তারাই তাদের হয়তো কারো বায়োমেট্রিক দিয়ে বয়স্ক মানুষ আছেন কিংবা অনেকেই আছেন মানে পরিবারের কর্তা একাই সবগুলো কিনে নিয়ে আসেন দিয়ে দেন গিফট করেন এরকম হয় ফলে একজন কর্তার নামে হয়তো 560টি থাকতে পারে কিন্তু এটা আসলে 15টি হওয়ার কোনো কারণ নেই কারণ 15টি ওয়ান কাইন্ড একটা কর্পোরেট সংখ্যা সেটা একজন ব্যক্তির নামে হওয়াটা আসলে যুক্তিযুক্ত না। এই যে 9-6 আমরা কখনো দেখছি 9 কখনো 10 কখনো 15 আবার 10 তো এই যে আপনি বলছেন যে পলিসি মেকিংয়ে যারা থাকে মেকার যারা থাকে আসলে এইটা আসলে কার মানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে আমরা সংখ্যা বাড়াচ্ছি আবার কমাচ্ছি না এখানে বিষয় হচ্ছে যদি আপনি মানে একজন ব্যক্তি অনেক সিম নিবন্ধন করতে পারবে এই সুযোগটা দিলে সবচেয়ে বেশি লাভ হয় অপারেটরদের কারণ হলো উনি তখন যেমন খুশি তেমন বিক্রি করতে পারেন আপনি গেলেন একটা বায়োমেট্রিক দিলেন সঙ্গে সঙ্গে আপনি একটা সিম নিয়ে নিলেন কোনো সমস্যা নাই তার বেশি বিক্রি হলো হয়তো আপনি মনে করলেন যে কোনো একটা মনে করেন আপনার গোপন একজন বন্ধুর সঙ্গেই কথা বলবেন এই জন্য আপনি একটা সিম আজকে নিলেন নিয়ে এমনি কথা বলে আবার বন্ধ করে দিলেন আপনি কিন্তু যদি আনলিমিটেড থাকে এই সুযোগটা সে পাচ্ছে কিন্তু যদি লিমিটেড থেকে যায় তখন কিন্তু এই সুযোগটা পাবে না এবং এটা আবার অপরাধীরাও করতে পারে যে ভাবলো যে আজকে একটা আমি সিম নিলাম নিয়ে অপরাধ করে এটা বন্ধ করে দিব যদি আনলিমিটেড থাকে তাহলে অপরাধীর এই সুযোগটা পেতে পারে কিন্তু যদি লিমিটেড থাকে তাহলে তো সে পাবে না তাকে আবার ওই ব্যক্তি ইয়ে করতে হবে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা মানে তাদের সুবিধা হয় কিন্তু যেই কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়তো প্রভাবিত করে এটাকে বাড়ানোর চেষ্টা করা হয়েছে কিন্তু আমার মনে হয় এখন ঠিকই আছে 10টাও কিন্তু বেশি একটা পরিবারে এখন বাংলাদেশের সমস্ত পরিবারগুলোতে সব মিলে পরিবারের সংখ্যা আসলে 7-8 জনের বেশি হয় না তো সেই ক্ষেত্রে যদি 10টা দেয় জানাফ তাহলে পরে যেটা হবে এখন দেখেন একজন লোক হয়তো 15টা সিম নিবন্ধন রেখেছে সেই যে বললাম বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে সে কিন্তু ওর ওই 5টা 6টায় ব্যবহার করতেছে না সে ব্যবহার করতেছে হয়তো 5টা সিম তার ব্যবহার হচ্ছে পরিবারে 6টা বাকিগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ পড়ে আছে এতে কিন্তু আবার অপারেটরদের লস কারণ যখন এই সিমটা ইনঅ্যাক্টিভ পড়ে আছে সে কিন্তু বিক্রি করতে পারছে না আবার 6 মাস পরে রিসাইকেল হয়ে যাচ্ছে আর একটা বড় সমস্যা হচ্ছে এখন এক ব্যক্তির নামে অনেক বেশি সিম থাকার কারণে উনি হয়তো একটা সময় ওই যে বললাম কোনো হঠাৎ প্রয়োজনে কিনে বন্ধ করে দিচ্ছেন উনি জানেনই না যে এই নাম্বারটা 6 মাস 7 মাস ধরে রিচার্জ করা হয় না এটা মোবাইল অপারেটররা রিসাইকেল করে দিল 1 বছর পরে তো এই রিসাইকেল করার সমস্যাটা হচ্ছে ধরেন আপনি একটা নতুন সিম কিনতে গেছেন ওই নাম্বারটা একটু ভালো ছিল মোবাইল অপারেটর আপনাকে ভালো নাম্বার নেবেন বলে হ্যাঁ আপনাকে রিসাইকেল সিমটা দিয়ে দিল এই রিসাইকেল সিমটা যে অ্যাক্টিভ করলেন ওনার ওই ফোনে যে সমস্ত এর আগে কনভারসেশন হয়েছিল বা যদি কোনো অপরাধ করে থাকেন অন্য কেউ ফোন করে থাকেন সেই ফোনগুলো কিন্তু আপনার নামে আসা শুরু হলো অর্থাৎ একটা রিসাইকেল সিমে আগের যে কলগুলো যে নাম্বারগুলো থেকে আসছে যে ইয়েগুলো হয়েছে ওই কন্ট্যাক্টগুলো আসলে কী হবে বন্ধ করা হবে না চালু থাকবে সেটা নির্ধারণ না করে যখন আপনি রিসাইকেল সিম সমানে বিক্রি করতেছেন তখন কিন্তু একটা বড় সংকট তৈরি হচ্ছে যে নতুন গ্রাহক যিনি নতুন করে সিমটা কিনেছেন সব দায়টা চলে আসছে তার উপরে এবং তার কাছে অসংখ্য আনওয়ান্টেড কল আসতেছে এইটার দায়িত্ব কে নেবে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখন যে 15 থেকে 10-এ নামিয়েছে এটা ঠিক আছে এটা আরও কমানো উচিত আপনার ম্যাক্সিমাম দেশে 2 থেকে 3টার বেশি দেয় না সর্বোচ্চ বোধহয় 5টা আছে সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয়তো বা হয়ে গেছে মোবাইল অপারেটর যারা আছে তারা কি কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম এর মধ্যে দিয়ে কি মনে করছেন না ওই যে তাদের ইচ্ছে মতো সিম বিক্রির জিনিসটা একটু অফ হয়ে গেল তারা হতে পারে এখন যে বড় সমস্যাটা হবে অনেকে হয়তো ধরেন এমন করেছে যে ধরেন তারা একটা কারো ছোট অফিস 15-20 জনের অফিস বা 12-14 জনের অফিস সে একার নামে অনেকগুলো সিম কিনে ফেলেছে কিনে কর্মচারীদের দিয়ে দিয়েছে এখন তারা যদি সিম কার্ডটা কমাইতে যায় এখন কিন্তু বাংলাদেশে মোবাইল অপারেটরদের গ্রাহক সংখ্যা মানে কেন্দ্র খুবই কম তারা গত কয়েক বছরে গ্রাজুয়ালি কমাতে অনেক কম পর্যায়ে নিয়ে আসে ঢাকায় আপনি খুঁজে হয়তো একটা অপারেটর হার্ডলি এখন 5 থেকে 6টা পাবেন তার বেশি পাবেন না ফলে এই চাপটা কিন্তু বাড়বে গ্রাহক কেন্দ্রে গ্রাহক যেন ভোগান্তি না হয় সেটা একটু খেয়াল রাখা দরকার আর যেগুলো তাদের বলে যে ভার্চুয়াল গ্রাহক সেবা কেন্দ্র আছে ওগুলো আসলে খুব একটা কাজ করে না মানে কোনো মোবাইল অপারেটরের ভার্চুয়াল গ্রাহক সেন্টার যেটা আছে সেটা কল সেন্টার তো এখন নাই বলতে পারেন অন্যগুলোতেও আসলে এভাবে মেলে না একমাত্র ফিজিক্যালি কোনো সেন্টারে গেলে কিছুটা সেবা পাওয়া যায় কিন্তু সেগুলোর সংখ্যা খুবই কম ফলে যখনই একটা বড় সিদ্ধান্ত নিচ্ছেন আপনি সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে যখন আপনাকে গ্রাহক সেবা কেন্দ্রে যেতেই হবে তখন ওই গ্রাহক সেবা কেন্দ্রের আপনার সংখ্যাটা বাড়ানো প্রয়োজন অস্থায়ী ভিত্তিতে তারা দিয়ে এই সমস্যাটা করুক না হলে কিন্তু গ্রাহক একটা বড় ভোগান্তির শিকার হবে যার দায়টা কিন্তু গভর্নমেন্টের কাছে চলে যাবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে নতুন করে যেটা আসছে যে আমি আমার বাসায় হয়তো সিসি ক্যামেরার সাথে একটা সিম সংযুক্ত করছি আবার অনেকে কর্পোরেটে গাড়ি পরিবহন যারা আছে পরিবহনের সাথে এখানে সিম ট্যাগ হচ্ছে এই আইটি সেবাগুলো আসলে কীভাবে কি নিশ্চিত হবে এগুলো তো একটা রেজিস্ট্রেশনের মধ্যে চলে যাবে এটা কি কর্পোরেট বেস হবে না কি অবস্থা আমি যদি অবশ্যই আপনি যে কোনো সিম কার্ডই ব্যবহার করেন না কেন ওই সিম কার্ডটার একটা মালিকানা নিশ্চিত হতে হবে মালিকানা নিশ্চিত না হলে ওই সিম কার্ড দিয়ে যে কোনো ধরনের অপরাধ করা সম্ভব যখনই মালিকানা নিশ্চিত হচ্ছে এখন বাংলাদেশে কিন্তু এখনও প্রচুর ভুয়া পাওয়া যায় কেন অনেক সময় দোকানেও এটা করে যে ধরেন আপনি একটা কোনো কারণে একটা আইডি কার্ড ফটোকপি করতে গেছেন সে ওই আইডি কার্ডের নাম্বারটা রেখে দিল তারপরে সে আপনার এই বায়োমেট্রিককে কোনো রকমের বাইপাস করে সে ওই আইডি কার্ড দিয়ে একসঙ্গে বায়োমেট্রিক আগে এটা খুব বেশি হতো এখন তো
একটু রেস্ট্রিক্টেড হয়েছে বায়োমেট্রিক করার জন্য, ফলে দেখা যাচ্ছে সে 15-20টা নিজেই এইভাবে সিম অ্যাক্টিভ করে ফেললো, করে সেগুলো বিক্রি করলো। সমস্যাটা কিন্তু হয় যেই কারণে আসলে মালিকানা নিশ্চিত হোক, সেটা আপনার ভেহিকেল ট্র্যাকিংয়েই ব্যবহৃত হোক বা আপনার কোনো আইওটি ডিভাইসগুলো এখন তো আরও বাড়বে, শুধুমাত্র সিসি ক্যামেরা না, ভবিষ্যতে আপনি ফ্রিজের সঙ্গে সিম কার্ড যুক্ত হতে পারে, আপনার ভবিষ্যতে আপনার অন্য যেগুলো ইউজ করেন, ইভেন আপনার ধরেন আপনার খাটটা মানে তার বেডটা পরিষ্কার আছে কিনা এটা হয়তো আপনাকে এই মেশিনে জানায় দেবে। হ্যাঁ, এটা হবে। ফলে আপনি আইওটিতে কিন্তু আগামীতে সিম কার্ড অনেক বেশি ব্যবহার হবে। সেক্ষেত্রে আমার মনে হয় আইওটিতে ব্যবহৃত সিম কার্ডের মালিকানা কীভাবে নিশ্চিত করবেন সেটাও আর একটা বিটিআরস একটা নেওয়া উচিত, যে সেটা ধরেন এক লোকের হয়তো এখন 10টা আছে, এবং আমার মনে হয় না পরিবারের ক্ষেত্রে এই 10টার বেশি প্রয়োজন আছে, কিন্তু আইওটির ক্ষেত্রে তো বলতে পারি যেটা আমি আইওটির কাছে ব্যবহার করছি, আমার ডিভাইস নাম্বারগুলো আছে, প্রত্যেকটা ডিভাইসের তো একটা নাম্বার থাকে, ওটার এগেনস্ট এই নাম্বারটা সিমটা ব্যবহৃত হতে পারে। সেক্ষেত্রে এমন হতে পারে যে এই সিমে ভয়েস বা অন্য কিছু লক করা হতে পারে, শুধুমাত্র ডাটার একটা সিগন্যাল এখানে ব্যবহার করা হতে পারে। এগুলো অনেক রকম সিস্টেম এখন প্রযুক্তি টেকনোলজি দুনিয়াতে চলে এসছে। বাংলাদেশে এখন পর্যন্ত তো সিম কথা বলা এবং এর জন্য ব্যবহৃত হয়। আইওটির উপযোগী করে সিম কার্ডের ব্যবহার সেটা হয়তো ভবিষ্যতে বাংলাদেশেও হবে, কারণ যখন আইওটিটা বাড়বে আর কি। আসলে আমরা যখন আলোচনা করছি সিমের সংখ্যা নির্ধারণে, তখন অন্যান্য দেশে কি অবস্থা যদি একটু বলেন, যে তাদের এখানে কি অবস্থা, সিম কতগুলো একজন ব্যক্তি ব্যবহার করতে পারে? যেমন ধরেন আমাদের প্রতিবেশী দেশগুলোতে আমার জানা মতে ভারত শ্রীলঙ্কা কোথাও 5টার বেশি নাই, তাদের সবাইকে 5টা করে রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে। সম্ভবত আমাদের এবং নেপালি সবচেয়ে বেশি সিম কার্ড, নেপালে বোধ হয় 9টা ছিল, 7টার আমাদেরই সবচেয়ে বেশি ছিল। এই রিজনে হাইয়েস্ট সিম কার্ড একটা জাতীয় পত্রের পরিচয় মালিকানা দেওয়া, এটা আমাদের দেশে সবচেয়ে বেশি ছিল। এবং ওই যে বললাম বারবার কিন্তু চেঞ্জ হয়েছে, অন্যরা কিন্তু এভাবে চেঞ্জ করে না, আমাদের এখানেই সবচেয়ে বেশি ছিল। এখন আমরা সেটা একটা লিমিটের মধ্যে নিয়ে আসতেছি, আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এটা যেন গ্রাহক ভোগান্তির শিকার না হয়। কিন্তু বিটিআরসির আসলে কি করা দরকার? সময় উপযোগী যে পলিসি নেয়া বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে, এটা আসলে স্ট্যান্ডার্ড একটা পলিসিতে যাওয়া দরকার কিনা? বিটিআরসির আসলে যে কোনো পলিসির ক্ষেত্রে একটা কমপ্লিট স্টাডি থাকা দরকার, একটা সমীক্ষা থাকা দরকার, যে আমি এই পলিসিটা নিচ্ছি, এই পলিসির মেয়াদ কতদিন হবে, এই সময় কেন প্রয়োজন। ধরেন আমি একটা পলিসি নিলাম যে আমার এটা গতকাল একটা জরুরি কাজ আছে, ওটা কিংবা কোনো একটা থেকে প্রেশার আসছে, ওটাকে মিটিগেট করার জন্য আমি একটা পলিসি নিয়ে নিলাম না, এইভাবে না। পলিসিটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আজ থেকে 20 বছরের মধ্যে চিন্তা করে, এর মধ্যে টেকনোলজির কী ধরনের বিবর্তন হবে, কী ধরনের ট্রান্সফরমেশন হবে, সেগুলোকে চিন্তা করে যদি তারা নেয়, হ্যাঁ হয়তোবা সেই পলিসি আবার 5 বছর পরে চেঞ্জ করতে হতে পারে, হ্যাঁ, কিন্তু যদি আপনি 20 বছর মেয়াদি নেন খুব বেশি চেঞ্জ করতে হবে না। কিন্তু আমাদের এখানে যেটা হয় সবগুলো অ্যাডহক হয়, আজকে একটা সামনে একটা প্রয়োজন আসছে, মনে হলো যে আজকে আমার হঠাৎ করে একটু জ্বর আসে, একটা প্যারাসিটামল খেয়ে ফেলতে হবে, ঠিক সেই রকম করে একটা পলিসি নেওয়া হয় এখানে। যেই কারণেই কিন্তু এতদিন আমাদের পলিসি মানে কনসিস্টেন্টটা কম, বিদেশি বিনিয়োগরা কিন্তু এই ধরনের আস্থার সংকটে ভোগেন। অনেক বিনিয়োগকারী এখান থেকে এসে আবার চলে গেছেন এই কারণে যে এখানে কোনো মানে রেগুলেটরি স্ট্রাকচার বলেন আর ট্যাক্স স্ট্রাকচার বলেন, কোনোটা কনসিস্টেন্ট না, সবগুলো হচ্ছে খুবই আনস্টেবল, খুবই অস্থিতিশীল। যে কারণে কিন্তু আমাদের এই যে বিদেশি বিনিয়োগ কম এসেছে, এফডিআই কমে যাচ্ছে, এটা কিন্তু একটা বড় কারণ। আনস্টেবল বলছেন কেন করি আমরা এটা? কোনটা? এই যে সিদ্ধান্তের যে নয়, যে এটা হচ্ছে একদম যদি ক্লিয়ার করে বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে পলিসির দ্রুত যে যখন চেঞ্জ হয় সেটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে হয়। যখন রেগুলেটরি স্ট্রাকচার অনেক চেঞ্জগুলো কিন্তু কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ ব্যক্তির সাথে ইতিপূর্বে আমরা দেখেছি, সেই কারণে দ্রুত চেঞ্জ করা হয়েছে। আর ট্যাক্সের ক্ষেত্রে যেটা হয়েছে, গভর্নমেন্ট যখনই অন্য কোনো খাত থেকে কর আদায় কম হয়েছে, দুম করে একটা প্রোগ্রাম দিয়ে ট্যাক্স বাড়িয়ে এই খাত থেকে বেশি আদায়ের চেষ্টা করেছে। কোনোটাই আসলে সুস্থ চিন্তার প্রতিফলন না। ঠিক আছে, সুস্থ চিন্তা করলে দ্রুত করার দরকার নেই, তখন সময় নিয়ে করা যায়। অনেক অনেক ধন্যবাদ রাশিদ ভাই আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম মোবাইল খাতে যে সিম নির্ধারণ করছে সরকার 10টিতে, সে বিষয়ে আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত ছিলেন আলোচনার জন্য টেলিকম খাত বিশ্লেষক রাশিদ মেহেদী। যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী ফ্লাইট মাঝপথ থেকে ফিরে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানে থাকা 287 যাত্রী সবাই নিরাপদে আছেন। বিমানের জনসংযোগ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG148 ফ্লাইট দুবাই থেকে সকাল 7:15টায় শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। সকাল 8:37 ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। মাঝপথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটি ফিরে গিয়ে 8:58 শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। বিকল্প ফ্লাইটে যাত্রীদের ঢাকায় আনা হচ্ছে। বিশ বছরের মধ্যে সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন হয়েছে বিদায়ী অর্থ বছরে। বাস্তবায়নের হার 68%-ও কম।
খরচ করা যায়নি ৭২,০০০ কোটি টাকার বেশি। প্রকল্প বাস্তবায়নে শতভাগ অর্থ খরচ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে অর্থ ব্যয়ে সবচেয়ে পিছিয়ে স্বাস্থ্যসেবা বিভাগ। হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগ। ক্ষমতার পালাবদলের পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার জোর দেয় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে। কমিয়ে দেয়া হয় আগের সরকারের নেয়া বেশ কিছু প্রকল্পে অর্থ ছাড়। এতে চলমান অনেক প্রকল্পের কাজও স্থবির হয়ে পড়ে, যার প্রভাব পড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ করা অর্থ ব্যয়ে। আইএমইডির সবশেষ পরিসংখ্যান বলছে 2024-25 অর্থ বছরে এডিপি বাস্তবায়ন হয়েছে 67.85%। আগের অর্থ বছরে যে হার ছিল 80.63%। বিদায়ী অর্থ বছরে এডিপি বাস্তবায়নের এই চিত্র 20 বছরের মধ্যে সর্বনিম্ন। 2024-25 অর্থ বছরে সংশোধিত উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল 2,26,164 কোটি টাকা, যার মধ্যে খরচ করা হয়েছে 1,53,450 কোটি টাকা, যা মোট বরাদ্দের 67.85%, অর্থাৎ 72,714 কোটি টাকাই খরচ করা যায়নি। বিদায়ী অর্থ বছরে প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোট বরাদ্দের প্রায় শতভাগ খরচ করেছে এই মন্ত্রণালয়। 98% অর্থ ব্যয় করে দ্বিতীয় অবস্থানে বিদ্যুৎ বিভাগ, তৃতীয় অবস্থানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, চতুর্থ সুরক্ষা সেবা বিভাগ আর পঞ্চম অবস্থানে রয়েছে পানি সম্পদ বিভাগ। গত অর্থ বছরে অর্থ ব্যয়ে সব থেকে পিছিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এই বিভাগের জন্য বরাদ্দ ছিল 2,283 কোটি 16 লাখ টাকা, যেখানে খরচ হয়েছে মাত্র 350 কোটি 63 লাখ টাকা। বাস্তবায়ন হার মাত্র 15.36%। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয় 32%, সরকারি কর্ম কমিশন এবং ভূমি মন্ত্রণালয় ব্যয় করেছে 37% করে। এমন প্রেক্ষাপটে 2025-26 অর্থ বছরের জন্য এডিপির আকার ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। অর্জনে সাফল্যময় এক বছর পার করেছে মোংলা বন্দর। 2024-25 অর্থ বছরে 321 কোটি টাকার লক্ষ্যমাত্রা বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 343 কোটি টাকা। কন্টেনার হ্যান্ডলিং, জাহাজের আগমন ও পণ্য ওঠানামায় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। বন্দর কর্তৃপক্ষ বলছে, শুধু আয়ের ক্ষেত্রে নয়, অর্থ ব্যয়েও দক্ষতা দেখিয়েছেন তারা। মোংলা বন্দর কর্মকাণ্ডে ও লক্ষ্যমাত্রা অর্জনে এক সাফল্যময় বছর করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম ও ব্যস্ততম এই সমুদ্র বন্দর। সমুদ্র বাণিজ্যের গুরুত্ব বিবেচনায় সক্ষমতা বৃদ্ধি, নতুন ধরনের পণ্য খালাসের সুবিধা ও সেবার দক্ষতা বাড়িয়ে নতুন মাত্রায় গড়ে তোলা হচ্ছে বন্দরটিকে। এর প্রতিচ্ছবিও উঠে এসেছে গেল অর্থ বছরের আয় ব্যয়ের হিসাবে। বন্দর কর্তৃপক্ষের তথ্য, 2024-25 অর্থ বছরে মোংলা বন্দরে জাহাজ ভেড়ার কথা ছিল 800টি। এমন লক্ষ্যমাত্রার বিপরীতে জাহাজ এসেছে 830টি। এ সময় 20,000 TEUS কন্টেইনার হ্যান্ডেলিং লক্ষ্যমাত্রার বিপরীতে হয়েছে 21,456টি TEUS। পণ্য ওঠানামা লক্ষ্যমাত্রা যেখানে ছিল 88 লাখ মেট্রিক টন, সেখানে হয়েছে 1 কোটি 4 মেট্রিক টন। কার্গো হ্যান্ডেলিং হয়েছে 104 কোটি 12 লাখ মেট্রিক টন। এবং এই বন্দর দিয়ে গেল অর্থ বছরে রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে 11,579টি। এমন কর্মযজ্ঞে বন্দর থেকে 321 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে এর বেশি, 343 কোটি টাকা। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাবেও দক্ষতা দেখিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 2024-25 অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রায় প্রতিটি নিয়ামক বা ইন্ডিকেটর অর্জিত হয়েছে এবং যে জায়গায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ব্যয় সংকোচন সহ অন্যান্য বিষয় প্রত্যাশিত ছিল তাও নিশ্চিত করা সম্ভব করা হয়েছে। 2025-26 অর্থ বছরে উন্নয়নের জন্য বন্দর কর্তৃপক্ষ থেকে যতটুকু সম্ভবপর ততটুকু নির্ধারণ করা হয়েছে এবং এটি অর্জনের জন্য আমরা ইতিমধ্যে এই অর্থ বছরের শুরু থেকে কাজ শুরু করেছি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্যিক জাহাজের আগমন ও আমদানি রপ্তানি বাণিজ্যে আরও গতি আনতে অগ্রাধিকার ভিত্তিতে 2টি উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে চান তারা। সময় সংবাদ, মোংলা। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 15 যাত্রী। ঘটনাস্থলে আছেন সহকর্মী শিকদার সজল, যাচ্ছি তার কাছে। সংঘর্ষের ঘটনাটা কিন্তু সংঘটিত হয়।
ফরিদপুরে এই সকালেই কিন্তু ঝরেছে 3 প্রাণ। এই ঠিক আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার করিমপুর নামক এলাকায়। এখানে কিন্তু ফরিদপুর থেকে মাগুরাগামী রকি পরিবহনের যে যাত্রীবাহী যে বাসটি, সেই লোকাল বাস মাগুরার দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আসা যে রয়্যাল পরিবহনের যে বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছিল এবং সেই বাসটি ঠিক এই করিমপুর এলাকায় কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই কিন্তু যে লোকাল বাসের যে চালক তিনি কিন্তু ঘটনাস্থলেই মারা যান এবং পাশাপাশি কিন্তু লোকাল বাসের একজন যাত্রী এবং রয়্যাল পরিবহনের আরেকজন নারী যাত্রী তারা ঘটনাস্থলেই মোট এই 3 জন মারা যান এবং এই যে মুখোমুখি সংঘর্ষে এখানে কিন্তু প্রায় 15 জন আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তারা কিন্তু এই আহতদের উদ্ধার করে এবং পরে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে এই আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা কিন্তু পাঠিয়েছে এবং তাদের মধ্যেও বেশ কয়েকজন আশঙ্কাজনক রয়েছে বলে পুলিশ কিন্তু আমাদের এমনটি জানিয়েছেন। তবে স্থানীয় যে এলাকাবাসী এবং যারা প্রত্যক্ষদর্শী তারা যেটা বলছেন যে আসলে এই দ্রুত গতির কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এই যে লোকাল বাসটি কিন্তু তার যে লেন, সেই লেন ছেড়ে কিন্তু সে ডান পাশের লেনে ঢুকে যাওয়াতেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং দ্রুত গতির কারণেই কিন্তু এই হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে। তবে নিহত এবং আহতদের পরিচয় কিন্তু এখনো পাওয়া যায়নি। আহত এবং নিহতদের পরিচয় শনাক্তে কিন্তু কাজ করছে পুলিশ। এই ছিল ফরিদপুরের বাস সড়ক দুর্ঘটনার সর্বশেষ। সড়ক দুর্ঘটনার সবশেষ জানতে এতক্ষণ ছিলাম ফরিদপুরে। সপ্তাহের শেষ কার্যদিবসেও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন চলছে। এই মুহূর্তে লেনদেন পরিস্থিতি জানাতে চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, যদি বলি যে গতকাল শেষ যে কার্যদিবসের আগের দিন, সেটি কিন্তু বুধবার, আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু লেনদেন ছিল। ডিএসসির প্রধান সূচক থেকে শুরু করে সবগুলো সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা এবং আজকে যে ধারাবাহিকতা সেটি কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। 44 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স, সেটা বর্তমান অবস্থা দাঁড়িয়েছে 5407 পয়েন্টে। এছাড়া ডিএসসি সরিয়া যে সূচকটি সেটি কিন্তু অবস্থান করছে 1184 পয়েন্টে, 5 পয়েন্ট বেড়েছে। এছাড়া 9 পয়েন্ট বেড়ে 2095 পয়েন্ট অবস্থান করছে ডিএসসির বিশেষায়িত সূচক ডিএসসি 13। এখন পর্যন্ত 239টি প্রতিষ্ঠানের বলা চলে যে শেয়ারের দর ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে, 74টি প্রতিষ্ঠানের নিম্নমুখী এবং অপরিবর্তিত রয়েছে 77টি প্রতিষ্ঠানের। সেক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে বাজার মূল্য দাঁড়িয়েছে, প্রতিটি শেয়ার যে পরিমাণ শেয়ার হাত বদল হয়েছে তার সর্বমোট বাজার মূল্য আমরা দেখছি 347 কোটি 41 লাখ টাকা। এছাড়া শীর্ষ যদি আমরা দেখি যে টপ 20 যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে প্রথমে আমরা দেখছি যে বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো প্রতিষ্ঠান, তার শেয়ার দর প্রতিটি বিক্রি হচ্ছে 327 টাকা 50 পয়সা, সর্বোচ্চ মূল্য ছিল 331 টাকা। 2 নম্বরে রয়েছে সিটি ব্যাংক, 3 নম্বর অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক এবং 4 নম্বর অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া, 5 নম্বর রয়েছে মোবাইল অপারেটর একটি কোম্পানি রবি এবং 6 নম্বর আবারও দেখছি আমরা ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে শেয়ারে মোটামুটি আমরা দেখছি যে সপ্তাহের শেষ কার্যদিবসে কিন্তু ব্যাংকের অবস্থান কিন্তু ভালো দেখছি আমরা। প্রায় কয়েকটি প্রতিষ্ঠান, ব্যাংকিং প্রতিষ্ঠান কিন্তু প্রথম 6-এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে 4টি কিন্তু ব্যাংক প্রতিষ্ঠান। এছাড়া সব মিলে বলা চলে যে যমুনা ব্যাংক আছে 6 নম্বর অবস্থানে এবং 7 নম্বরে 8 নম্বর আমরা দেখছি বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সেক্ষেত্রে বলা যায় কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু যে অবস্থা তাদের রয়েছে ডিএসসিতে এবং ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলার কারণে বলা চলে যে বিনিয়োগকারীদের মাঝে একটি আস্থার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। তো রাজধানী গুলশানে চলছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচন। এবার 33টি পদের বিপরীতে লড়ছেন 38 প্রার্থী। নির্বাচনের বিস্তারিত জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফরদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের 2025-27 দ্বিবার্ষিক নির্বাচন চলছে। আমরা সকাল 9টা থেকে দেখেছি যে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তারপর থেকে অনবরত ভোট গ্রহণ চলছে, সেটি চলবে বিকাল 4টা পর্যন্ত। এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি আমরা অন্তত 25% ভোট ইতিমধ্যে গ্রহণ করা সম্পন্ন হয়েছে। যেটি বলছিলাম, আসলে সারা দেশ থেকেই এই কোয়াবের যারা সদস্য আছেন অর্থাৎ কেবল অপারেটর্স যারা আছেন তারা এই ভোট কেন্দ্রে আসছেন আজকে ভোট দেওয়ার
শুরু করেছেন। মোট 610 জন ভোটার এই নির্বাচনে ভোট দিবেন আজকে, যেটি কোয়াব আমাদেরকে জানিয়েছে, এবং যেটি জানিয়েছে যে মোট 33টি পদে আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, যার মাঝে মোট 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে 33 জনের একটি পূর্ণাঙ্গ প্যানেল, সম্মিলিত পরিষদ নামে প্যানেল কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছে, এবং বাকি 5 জনের একটি প্যানেল, যেটি নির্বাচন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে সেটি আসলে আনুষ্ঠানিক প্যানেল না, যেহেতু তারা পূর্ণাঙ্গ প্যানেল নয়, তবে 5 জন তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচন আসলে কোয়াবের এই আগামী 2 বছরের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং তারপরেই আসলে এই নির্বাচন শেষের পরে আগামী 28 তারিখে আরও একটি নির্বাচন হবে। অর্থাৎ আজকে যারা নির্বাচিত হবেন তাদের মধ্য থেকে সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য কার্যনির্বাহী পদে যারা দায়িত্ব পালন করবেন তাদেরও একটি নির্বাচন হবে। অর্থাৎ আজকে নির্বাচন মূলত 33 জন সদস্য নির্বাচন করা হচ্ছে, এবং সেই সদস্যরা আসলে তাদের সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। এবং যেটি বলা হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীরা বলছেন মূলত বিভিন্ন ক্ষেত্রে প্রাইরেসি করে যেসব চ্যানেল পরিচালিত হচ্ছে সেগুলোর ক্ষেত্রে তারা বিশেষ ভূমিকা রাখবে নির্বাচিত হলে। এই ছিল আমার কাছ থেকে গুলশানে কোয়াবে নির্বাচনের সবশেষ খবর। কবে দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম গুলশানে। ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবিলায় চট্টগ্রামে মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম চালাচ্ছে সিটি কর্পোরেশন। এই মুহূর্তে নগরীর খুলশীতে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। চট্টগ্রামে নানা ডেঙ্গু মশাবাহিত নানা রোগের প্রাদুর্ভাব বাড়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধন কার্যক্রম শুরু করেছে নগরীর যে খুলশী রয়েছে, খুলশী এলাকায়। কারণ আমরা জানি গত 2-1 দিন আগে কিন্তু আইইডিসিআর রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি প্রতিবেদন দিয়েছে, যেখানে বলা হচ্ছে মশক যে চট্টগ্রামে যে বিভিন্ন অর্থাৎ 4টি ওয়ার্ডে তারা গবেষণা চালিয়েছে 162টি ঘরে, সেখানে 128টি ঘরে, সেখানে 62টি ঘরে কিন্তু তারা মশার লার্ভা পেয়েছে, যেখানে 20% থাকার কথা সেখানে 33% থেকে 100% পর্যন্ত বেড়েছে। অর্থাৎ তারা 4টি ওয়ার্ডকে চিহ্নিত করতে, বিশেষ করে 4 নম্বর ওয়ার্ড, যে 13, 15, 26, 27 এই 5টি ওয়ার্ডের মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে, অর্থাৎ লার্ভা পাওয়া যাচ্ছে। সেই তথ্যের প্রেক্ষাপটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মশক নিধন কর্মসূচি পালন করা হচ্ছে, অর্থাৎ বেশ কয়েকদিন থেকে চলছে। তবে আজকে খুলশী থেকে শুরু করা হয়েছে, এবং তারা বিভিন্ন ঘরে ঘরে গিয়ে, বিভিন্ন অলিগলিতে গিয়ে কিন্তু ফগার মেশিনের মাধ্যমে সেই ওষুধগুলো ছেটানো হচ্ছে। এবং আপনারা জানিয়ে এই বর্ষা আসলে কিন্তু যখন থেমে থেমে বৃষ্টি হয় তখন কিন্তু মশার প্রাদুর্ভাব বাড়ে। সেক্ষেত্রে আইইডিসিআর এর যেই প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী তারা 5টি ওয়ার্ডকে চিহ্নিত করে, বিশেষ করে হালিশহর, জাহতলা, আগ্রাবাদ এবং এই খুলশী বিভিন্ন ওয়ার্ডকে যেখানে ঝুঁকিপূর্ণ সেই ওয়ার্ডগুলোকে, সেই এলাকাগুলোকে চিহ্নিত করে ফগার মেশিনের মাত্র প্রায় 50 থেকে 100 জন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সেই মশক নিধন কার্যক্রমে অংশ নিয়েছেন, এবং এখানে 30টির বেশি ফগার মেশিন দিয়ে বিভিন্ন ওয়ার্ডে তারা অভিযান চালাচ্ছে, অর্থাৎ মশক নিধন কার্যক্রম চালাচ্ছে। তো এই ছিল আমার কাছে খুলশী থেকে সর্বশেষ তথ্য। ডেঙ্গুর লার্ভা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনার খবর জানতে এতক্ষণ ছিলাম চট্টগ্রামে। প্রজনন মৌসুমে মাছ ধরায় 3 মাসের নিষেধাজ্ঞায় মানবেতর জীবনযাপন করছেন বাগেরহাটের উপকূলীয় জেলেরা। তাদের অভিযোগ 2 বছরের তালিকা চূড়ান্ত না হয় মিলছে না সরকারি সহায়তা। বন বিভাগ জানায় অভাবের তাড়নায় অনেকেই জড়িয়ে পড়ছে অপরাধে। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। মাছ ও জলজ প্রাণীর অবাধ প্রজননের জন্য প্রতি বছর 1 জুন থেকে 30 আগস্ট পর্যন্ত সুন্দরবনে মৎস্যজীবী সহ অন্যান্য কর্মজীবীদের প্রবেশ নিষেধ। এ সময় বন বিভাগ থেকে বন্ধ থাকে সব ধরনের পাস পারমিট। বাগেরহাটের উপকূলীয় জেলেরা পাশ নিয়ে সুন্দরবনের নদী ও খালে মাছ আহরণ করে থাকেন। তবে 3 মাসের নিষেধাজ্ঞাকালে তাদের মানবেতর জীবনযাপন করতে হয়। তারা জানান, খাদ্যসহ সরকারি কোনো সহায়তা না পাওয়ায় অনেকেই জীবিকার তাগিদে অবৈধভাবে বনে প্রবেশ করেন। শিগগিরই জেলেদের তালিকা করে সাহায্যের দাবি তাদের। আসলে আমাদের প্রতি এতটা ফ্যাসিলিটি ভালো থাকে না, চলার মতো পরিস্থিতি ভালো থাকে না। স্বাচ্ছন্দ্য মতো 2টা ভাত জানি খাইতে পারি। এই যে আমার বর্তমানে সরকার একটা অবরোধ দেয় 3 মাসের জন্য, এ কারণে শুনছি বলে আমরা
কিছু আমাদের অবরোধের বিনিময়ে আমরা কি খাবো, এই জন্য কিছু সরকার দেখাশোনা করবে। অবরোধ দেশে আমরা এই বিষয়ে কোনো সাহায্য পাইনি। কারণ যে সরকার মনে করেন আকুল দাবি জানাই আমরা যেন এইটা অল্পর ভিতরে আমাকেও এই অবরোধ থাকার ভিতরে যেন আমরা পাই। 100% জেলেদের ভিতরে অন্তত 80% জেলেরা কোনো খাদ্য সহায়তা পায় না। আমাদের এখানে জেলেদের বিকল্প কোনো কর্মসংস্থান নাই। তো আমরা চাই এইভাবে একটা তালিকা প্রস্তুত হইলে বা সেটা যদি দ্রুত সময়ের মধ্যে হয় তো আমাদের এলাকার লোক অন্তত কিছুটা হইলেও খাদ্য সহায়তা পাই, উপকৃত হবে। 2023 সালের 14 নভেম্বর মৎস্যজীবীদের একটি তালিকা বন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখান থেকে যাচাই বাছাইয়ের জন্য তালিকাটি পাঠানো হয় মৎস্য অধিদপ্তরে। শিগগিরই তালিকা চূড়ান্ত করে সহায়তার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যারা আমাদের মৎস্যজীবী আছেন, যারা সমুদ্রগামী, তারা স্ব উপজেলায় তারা যে মৎস্যজীবী সেই হিসেবে আবেদন করলে নির্ধারিত প্রক্রিয়ায় তারা মৎস্যজীবী সনদ প্রাপ্ত হয়। এই তালিকা কিন্তু আমরা করে পাঠিয়েছি। আমাদের এই বাগেরহাট জেলায় আমাদের কিন্তু 5800 জেলে কিন্তু আমাদের সুন্দরবনে নিবন্ধিত জেলে আছে। আমরা পাঠিয়েছি জেলা মৎস্য দপ্তরে। তো ওনারা কিন্তু এগুলো যাচাই বাছাই করে খাদ্য সহায়তা দেওয়া দরকার। বন বিভাগের তথ্য মতে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় সুন্দরবনের উপর নির্ভরশীল 18,540 জনের তালিকা প্রস্তুত করা হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। সফট সেল কাঁকড়ার চাষ বাড়ছে সাতক্ষীরা শ্যামনগরে। স্বাবলম্বী হচ্ছে শত শত পরিবার। তবে এর চাষের জন্য সুন্দরবনের নদী থেকে কাঁকড়ার পোনা সংগ্রহের উপর নির্ভর করতে হয় বলে জানান চাষিরা। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, কাঁকড়ার হ্যাচারি করা গেলে এ শিল্প সম্প্রসারিত হবে, বাড়বে বৈদেশিক মুদ্রা আয়। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সুন্দরবনের গা ঘেঁষা সাতক্ষীরার শ্যামনগরে সফট শেল কাঁকড়া চাষ বাড়ছে। এরই মধ্যে গড়ে উঠেছে শতাধিক খামার। প্রতিটি খামারে কাজের সুযোগ হয়েছে 20-25 জন শ্রমিকের। সকাল হলেই নারী শ্রমিকরা চলে আসেন খামারে। তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তৈরি করেন কাঁকড়ার খাদ্য। তাদের উপার্জিত অর্থে সংসারে সচ্ছলতা ফিরেছে বলে জানান তারা। এখান থেকে আমরা আবার আয় করতেছি। সেই আয় করার পরে যে টাকাটা আমরা পাই সেটা আমাদের সংসারের কাজে আমরা লাগাই। প্রত্যেকদিন 200 কেজি 100 কেজি এইরকমই কাটে ধুয়ে সব কাঁকড়া দেই। কাজের মধ্যে দিয়ে যে আমাদের স্যালারিটা পাই, এ থেকে আমাদের সংসার চলে। চাষিরা জানান, সুন্দরবনের বিভিন্ন নদী থেকে সংগ্রহ করা কাঁকড়ার পোনা কিনে আনেন তারা। এরপর পোনার ছোট পাগুলো ছেটে খাঁচায় ঢোকানো হয়। খাদ্য হিসেবে তেলাপিয়া মাছের টুকরো খাঁচায় দেয়া সহ দিনভর চলে নানা কর্মযজ্ঞ। এরপর নিয়ম করে 3 বেলা লক্ষ্য রাখা হয় কাঁকড়াগুলো খোলস পাল্টেছে কিনা। খোলস পাল্টালেই করা হয় বিক্রি। নলি কাটতে হয়, নলি কেটে এই বক্সে দিয়ে এবার প্রতি 4 ঘন্টা অন্তর অন্তর চেক দিতে হয়। 4 ঘন্টার মধ্যে এই কাঁকড়াগুলো যদি আমরা না উঠিয়ে বিক্রি করতে না পারি, সেক্ষেত্রে গ্রেড মিসিং হয়, তখন আপনার সি গ্রেডে চলে যায়। তো সি গ্রেডে তখন আমরা মনে করেন 550 টাকা কেজি দরে কিনে সি গ্রেডের মালটা আমাদেরকে 200 টাকা দরে বিক্রি করতে হয়, 100 টাকা দরে বিক্রি করতে হয়। রফতানি বাজারের সম্ভাবনাময় এই কাঁকড়া চাষে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। হ্যাচারি করা গেলে এই শিল্পের দ্রুত সম্প্রসারণ হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। আমরা যেরকম ট্রেনিং এর উদ্যোগ নিয়েছি, বেসরকারি পর্যায়ে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং যদি হ্যাচারি স্থাপন করা যায় এবং আরেকটু তাদের কর্মসংস্থানের জন্য আমরা সরকারি বেসরকারি একটা উদ্যোগ নিই, তাহলে এই সেক্টরটা কৃষি সম্প্রসারিত হবে। জেলা মৎস্য অফিসের তথ্য, বর্তমানে 364 জন চাষি জেলার 321 হেক্টর জমিতে এই সফট শেল কাঁকড়া চাষ করছেন। বছরে উৎপাদন হচ্ছে 3600 মেট্রিক টন। 600 কোটি টাকা কাঁকড়া রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। 2024-25 অর্থ বছরে প্রায় 2.25 কোটি সুবিধাভোগীর মধ্যে 9,000 কোটি টাকার সরকারি সহায়তা বিতরণ করেছে নগদ। গেল অর্থ বছরে প্রায় 1.5 কোটি সুবিধাভোগীকে সরকারের 3,000 কোটি টাকার উপবৃত্তি বিতরণ করা হয়েছে। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা খাতে নগদ বিতরণ করেছে 6,000 কোটি টাকার ভাতা। বছর জুড়ে 75 লাখের বেশি সুবিধাভোগীর মধ্যে মোট 4 কিস্তিতে এই ভাতা বিতরণ করা হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়গুলোর সঙ্গে যথাযথভাবে সমন্বয়ের মাধ্যমে এই সাফল্য এসেছে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। আগামীতেও স্বচ্ছতার সঙ্গে সরকারের আর্থিক সহায়তা বিতরণ করা হবে বলে আশা তার।
মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস, যা কার্যকর হয়েছে আজ সকাল থেকে। বাজুস জানিয়েছে এবার ভরিতে ১,৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট ১ ভরি স্বর্ণের দাম ১,৭৩,১৭৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৬৫,৩০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৪১,৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের মূল্য ১,১৭,২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে ৫% ভ্যাট ও ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে বলে জানানো হয়েছে। এর একদিন আগে গেল ২২ জুলাই ভরিতে ১,০৫০ টাকা বাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। এ নিয়ে চলতি বছর মোট ৪৪ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে ২৯ বার আর কমেছে মাত্র ১৫ বার। আর ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল দেশের বাজারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মোবাইল সিম কেনার সীমা ১৫ থেকে ১০-এ নামালো সরকার। অক্টোবরে বন্ধ হচ্ছে ৬৭ লাখ। নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকের। সেবা কেন্দ্রে সহায়তা নেওয়ার আহ্বান। ২০২৪-২৫ অর্থ বছরে এডিপি বাস্তবায়নের হার মাত্র ৬৮%। এক যুগের মধ্যে সর্বনিম্ন। খরচ করা যায়নি ৭২,০০০ কোটি টাকা। সবচেয়ে পিছিয়ে স্বাস্থ্যসেবা বিভাগ। এবং কন্টেনার হ্যান্ডলিং পণ্য ওঠানামার রেকর্ড মোংলা বন্দরের। লক্ষ্যমাত্রার চেয়েও ২২ কোটি টাকা বেশি রাজস্ব আদায়। আয়ের তুলনায় ব্যয়েও দক্ষতা দেখালো কর্তৃপক্ষ। এই ছিল এই সময় বাণিজ্য। সঙ্গে থাকুন সময়।